সহজে বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো অবৈজ্ঞানিক উদাহরণ দিতে পারি, সেটা নিয়ে প্লিজ কেউ আমার সাথে পরবর্তীতে কোনো বৈজ্ঞানিক তর্কালাপে জড়াবেন না। আর আগের বছর কয়েকজন ফ্রেন্ডদের সাথে শেয়ার না করে একা একা এই ভিডিও দেখে শিখতে চাইছিল, এই ভিডিওর জ্ঞান গরিমা কোনো কিছুই তার জীবনে কাজে আসে নাই। কেমিস্ট্রি চ্যাপ্টার 4-এর মতো চ্যাপ্টার 5ও এমন একটা চ্যাপ্টার যেটাকে যারা এসএসসি প্রশ্ন করেন তারা কখনো ইগনোর করতে পারেননি, আশা করি পারবেনও না। সো তুমি এই চ্যাপ্টারকে পছন্দ করতে পারো, অপছন্দও করতে পারো, কিন্তু এই চ্যাপ্টারকে কখনো ইগনোর করো না, ইগনোর করা উচিত হবে না। এই চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন এসেছে অ্যান্ড খুব ধরা বাঁধা কয়েকটা টাইপের প্রশ্ন আসে চ্যাপ্টার 4-এর মতোই। সো চলো দেরি না করে দেখে ফেলি কী কী টাইপের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে স্পেশালি গ এবং ঘ নাম্বারে আসে। সো যেমনটা বলছিলাম, তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ অধ্যায় 5 রাসায়নিক বন্ধন নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এই চ্যাপ্টার থেকে খুব কমন, খুব সহজ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বন্ধনের প্রকৃতি তোমাকে নির্ণয় করতে দিবে। ঠিক আছে, উদ্দীপকে তোমাকে আকারে ইঙ্গিতে দুইটা মৌলের কথা বলে দিবে, তারপর বলবে এই দুইটা মৌলের মধ্যে কী ধরনের বন্ধন হয়, অ্যান্ড তোমাকে সেটা বন্ধনটা বলতে হবে আয়নিক না সমযোজী, কী টাইপের বন্ধন হয়। যেমন হচ্ছে ধরো যেরকম এক্সাম্পল থাকে পরীক্ষা যা যা থাকে সেখান থেকে কয়েকটা এখানে দেখাচ্ছি। যেমন হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে কী টাইপের বন্ধন হয়, কী যৌগটা গঠন হয় বলো তো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, রাইট? এদের মধ্যে বন্ধন কী হবে, আয়নিক বন্ধন। এটা পরীক্ষার খাতায় কীভাবে দেখাতে হবে, জাস্ট যেরকম ছবি এখানে দেওয়া আছে ওভাবে প্রথমে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমার দেখাতে হবে, তারপর হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাবা ডায়াগ্রাম এঁকে, তারপর যেটা করবা সেটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামের এই ইলেকট্রনটা কই যাবে জানো, ক্লোরিনের কাছে যাবে, আবার আরেকটা ইলেকট্রন আরেকটা ক্লোরিনের কাছে যাবে, রাইট? ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন দুইটা ক্লোরিনের কাছে যাবে, তাইলে ক্লোরিনেরও 8টা ইলেকট্রন হয়ে যাবে, আবার ম্যাগনেসিয়ামেরও যে দুইটা এক্সট্রা ইলেকট্রন আছে ওর বোঝা থেকে ম্যাগনেসিয়াম মুক্তি পাবে, রাইট? ওকে, তারপর কি হবে, যেহেতু ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরের দুইটা ইলেকট্রন চলে গেছে, পরের ছবিতে দেখো আমার কি আর ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তর দেওয়ার দরকার আছে? না, দিব না। তাহলে এটা কিন্তু আর ম্যাগনেসিয়াম নাই, এটা হয়ে গেছে কি ম্যাগনেসিয়াম 2+, রাইট? আর এটা কি হয়ে গেছে, পাশের দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে কি হয়ে গেছে, ক্লোরাইড আয়ন হয়ে গেছে। সো এই Mg2+ আয়ন আর ক্লোরাইড আয়নের মধ্যে যে বন্ধনটা হয়, এই বন্ধন গঠনের ফলে সো এখানে যেটা দেখাবা সেটা হচ্ছে এরকম, আমি যেটা করতাম এরকম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে মাইনাস দিতাম, যে কারণ এটা তো এখন আর ক্লোরিন নাই, যেহেতু হচ্ছে ক্লোরাইড আয়ন হয়ে গেছে, আর ম্যাগনেসিয়াম যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এখানে দিতাম হচ্ছে 2+, আর এই পাশের ক্লোরিনটাতেও দিতাম হচ্ছে নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাতে করে কী হতো, ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে তোমার বন্ধন দেখায় দিবা, যে বন্ধন হয়ে যাবে, একটু ছোটোখাটো করে লিখে দিবা, টান। এখন হচ্ছে নেক্সট টাইম থেকে আমি বারবার ডায়াগ্রাম আঁকবো না, আমি তোমাদেরকে একটা ট্রিক শিখা দিব। সেটা হচ্ছে ধরো পরীক্ষা শেষের দিকে সময় তোমার হাতে আছে 2 মিনিট। সো তুমি যদি এখন ধরো এই MgCl2 এর বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করতে বসছো, তুমি যদি এখন কম্পাস বের করে সেখানে পেন্সিল ঢুকায় ঘুরায় ডায়াগ্রাম আঁকতে যাও, শেষ করতে পারবা না। যদি খালি হাতে আঁকতে যাও খুবই বিশ্রী হবে, নাম্বার পাবা না। সো এই জায়গায় আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক শিখাই দিব, যেটা করা যায় সেটা হচ্ছে লুইস ডট পদ্ধতি, বাট আমরা শুধু ডট দিব না, আমরা একটু ডটের সাথে ক্রসও দিব। MgCl2টাই আরেকবার দেখাবো, খেয়াল করো এখানে যেভাবে দেখাবা, ধরো লাস্টে আর কিছুক্ষণ টাইম আছে, এখানে যেটা করবা সেটা হচ্ছে শুধুমাত্র এত ডায়াগ্রাম না একে শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো দিবা। যেমন ধরো হচ্ছে ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো, শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 2টা ইলেকট্রন, রাইট? 2টা ইলেকট্রন না, ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ছিল, 2টা ইলেকট্রন ছিল। সেই 2টা ইলেকট্রন হচ্ছে আমি ডট অথবা ক্রস দিয়ে দেখাবো। ধরো ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলোকে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন। আর হচ্ছে দুই পাশে কে ছিল, ক্লোরিন ছিল, দুই পাশে কে ছিল, ক্লোরিন ছিল। ক্লোরিনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন, রাইট? সেই 7টা ইলেকট্রনকে আমি এরকম ডট দিয়ে দিব, 1 2 3 4 5 6, আর এই হচ্ছে 7, আর এখানে কি 1 2 3 4 5 6, আর এই হচ্ছে 7। এরপর কি করব, এরপর হচ্ছে ম্যাগনেসিয়ামের এই ইলেকট্রনটা এই ক্লোরিনের কাছে পাঠিয়ে দিব, এই ইলেকট্রনটা এই ক্লোরিনের কাছে পাঠিয়ে দিব, জাস্ট লাস্ট মোমেন্টে কিছু তো দেখাইতে হবে, তাই না? সো এরপর কি হবে, এরপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম আর হচ্ছে আমার ম্যাগনেসিয়াম থাকবে না, ম্যাগনেসিয়াম হয়ে যাবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রনই চলে গেছে, শেষ শক্তি স্তরে আর ইলেকট্রন নাই, কি করব, কিছু নাই, দেখাবো না ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে দেখো, এই জায়গায় একটু সাবধান, ক্লোরিনের 7টা ইলেকট্রন 7টার মতো ডট দিবা, আর হচ্ছে একটা ইলেকট্রন দিবা যেটা ম্যাগনেসিয়াম থেকে আসছে ক্রস হিসাবে, ঠিক আছে, ক্রস হিসাবে দিবা। এরপর কি করব, এরপর যেহেতু আমার কাছে এটা আছে আমি করতে পারি হচ্ছে, না কপি করব না, লিখে দেখায়, ক্লোরিন 1 2 3 4 5 6 7, আর হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামের একটা এই যে ক্রস দিয়ে দেখাই দিছি, ডান। সো ক্লোরিন হয়ে গেছে আমার ক্লোরাইড আয়ন 2-, কেন হবে
ক্লোরিন হয়ে যাবে শুধু আমার ক্লোরাইড আয়ন, একটা মাইনাস, আর ম্যাগনেসিয়াম হয়ে গেছে Mg2+। ডান। পরীক্ষা হলে আমার 1 মিনিট টাইম আছে, 2 মিনিট টাইম আছে, এভাবে দেখাই দিবা, এভাবে দেখাই দিয়ে বলে দিবা যে এইভাবে হচ্ছে গিয়ে Mg2+ আর হচ্ছে দুইটা Cl- মিলে আমার MgCl2 বানায় ফেলে। দ্যাটস ইট, শেষ। কিছু তো নাম্বার পাবা, একদম 0 পাওয়ার চেয়ে কিছু পাওয়া বেটার, রাইট? ওকে, এরপর হচ্ছে গিয়ে SO3 সালফার ট্রাইঅক্সাইড, এদের বন্ধন প্রকৃতি কেমন হবে? দুইটাই অধাতু, কী হবে বন্ধন প্রকৃতি বলো তো? হবে হচ্ছে সমযোজী বন্ধন হবে, রাইট? এখনও পরীক্ষায় তুমি ডায়াগ্রাম দিবা, আমি ডায়াগ্রাম দিব না, আমি হচ্ছে আমার ডট ক্রস দিয়ে দেখাবো। সো সালফারের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? সালফারের শেষ শক্তি স্তরে কি 6টা ইলেকট্রন থাকে, রাইট? হ্যাঁ। সো সালফারের শেষ শক্তি স্তরে থাকে হচ্ছে আমার 6টা ইলেকট্রন। সেই 6টা ইলেকট্রনকে আমি দেখাবো হচ্ছে ডট দিয়ে দেখাই, 1 2 3 4 5 6 হয়েছে 6টা ইলেকট্রন। ওকে, সো সালফারের কয়টা ইলেকট্রন লাগে? সালফারের হিসাব বাদ দাও, সালফারের দুই পাশে কয়টা, মানে দুই পাশে না 3 পাশে কয়টা অক্সিজেন থাকবে? 3টা অক্সিজেন থাকবে। সো অক্সিজেনেরগুলোকে আমরা হচ্ছে ক্রস দিয়ে দেখাই। হ্যাঁ, অক্সিজেনেরগুলোকে ক্রস দিয়ে দেখাই। এখন অক্সিজেনের দিকে তাকালে খেয়াল করবা এতগুলো কেন ইলেকট্রন দিয়ে দিলাম। অক্সিজেনে হচ্ছে আমার থাকবে হচ্ছে 6টা ইলেকট্রন। ডান, 2টা ইলেকট্রন মুছে দিছি। সো অক্সিজেনে হচ্ছে 6টা ইলেকট্রন। এখন হচ্ছে বলো তো অক্সিজেনে আমার কি হয়? শেষ শক্তি স্তরে যদি আমি অষ্টক পূরণ করতে চাই তাহলে আমার কয়টা করে ইলেকট্রন লাগে বলতে পারবা? হ্যাঁ, অবভিয়াসলি বলতে পারবা, কেন বলতে পারবা না? শেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করতে হলে আমার 2টা ইলেকট্রন লাগে। সো অক্সিজেন কি করবে? প্রত্যেকটা অক্সিজেন, তার মানে 3টা অক্সিজেন, 1 2 3 4 5 6, ওদের 6টা ইলেকট্রন তো আছে। আর হচ্ছে ওরা এই যে সালফারের এই 2টা ইলেকট্রন নিয়ে এইখানে 2টা বন্ধন বানায় ফেলবে। তার মানে জিনিসটা হবে হচ্ছে এরকম, সালফার ডাবল বন্ড অক্সিজেন, এই পাশেও সালফার ডাবল বন্ড অক্সিজেন, এই পাশেও সালফার ডাবল বন্ড অক্সিজেন হয়ে যাবে। বুঝতে পারছো? এই ঘটনা যদি ঘটে, অক্সিজেনের কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। সালফারের কি হয়েছে সেটা একটু পরে কথা বলবো। সালফার ট্রাইঅক্সাইড আমরা তো বানাইতে পারছি, এতটুকু পারলেই হবে, পরেরটা পরে দেখা যাবে। ডান। ওকে, এরপর হচ্ছে NH3 আসে। NH3-তে কি হয়? তোমার নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে, 1 2 3 4 5টা ইলেকট্রন, রাইট? আর কয়টা হাইড্রোজেন আসবে? 3টা হাইড্রোজেন আসবে। হাইড্রোজেনে কয়টা করে ইলেকট্রন থাকে? একটা করে ইলেকট্রন। এই যে হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন, হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন, ঠিক আছে? সো এখানে বন্ধন গঠন হবে কিভাবে? এই যে নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন। ডান। এই গঠনটা দেখতে হবে অনেকটা এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর হচ্ছে নাইট্রোজেনের আমার হচ্ছে এক জোড়া মানে মুক্ত ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটাকে আমরা কি বলি? এই ইলেকট্রনটাকে আমরা বলি হচ্ছে মুক্ত জোড়। 2টা ইলেকট্রনকে একসাথে বলি মুক্ত জোড়, ঠিক আছে? যেহেতু জোড়া, সো এখানে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে? একটাই মুক্ত জোড়া আছে ইলেকট্রন। ওকে, আর বন্ধনে কয়টা জোড়া আছে? 1টা 2টা 3টা জোড়া দেখতে পাচ্ছি, রাইট? সো 3টা বন্ধন জোড় ইলেকট্রন আছে। দ্যাটস ইট, ইজি পিজি। এরপর কি? PCl3 একই না, তোমার হচ্ছে NH3 যেমন PCl3 একই হবে, নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপে। ফসফরাসের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? ফসফরাসের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকবে। সেই 5টা হচ্ছে গিয়ে ক্লোরিনের সাথে বন্ধন গঠন করবে। বাট এটা কিন্তু অন্য টাইটেলের আন্ডারে ফেলছি আমি। দেখো, অষ্টক আর 2 এর নিয়ম। এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ওই যে একই রকম উদ্দীপকে বিভিন্ন রকম আকার ইঙ্গিতে তোমাকে বুঝাই দিবে যে 2টা মৌল আছে, ওদের মধ্যে হচ্ছে বলবে যে যদি বন্ধন গঠন হয়, বা ধরো বলে দিল সমযোজী বন্ধন যদি গঠন হয় তাহলে কি ওদের অষ্টক পূরণ হবে কি না, বা কোন নিয়ম মেনে চলবে, অষ্টকের নিয়ম না 2 এর নিয়ম। এখানে হচ্ছে ভাই কথা, অষ্টক পূর্ণ হবে কি না, অষ্টকের নিয়ম মেনে চলবে কি না, এই কথা কেন আসতেছে? অষ্টক কখন মেনে চলে আমরা বলি? যখন আমরা দেখি শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, তাই না? শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হইলে আমরা বলি অষ্টক পূরণ হয়েছে। যেমন হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো, NH3-তে দেখো, নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে নাইট্রোজেনের 2টা তো আছে মুক্ত জোড়, মানে এইখানে 2টা, আর নাইট্রোজেনের এমনি ছিল কয়টা? 5টা। আবার হাইড্রোজেনের সাথে এই যে 1টা 2টা 3টা ইলেকট্রনও শেয়ার করছে। তাহলে এই যে এই বন্ধনে এই বন্ধনে 1টা 2টা 3টা 4টা, মোট 4 জোড়া ইলেকট্রন এখন নাইট্রোজেনের হয়ে গেছে না? এই বন্ধনের ইলেকট্রন তো এখন হাইড্রোজেনেরও নাইট্রোজেনেরও। তাহলে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন হয়েছে? তোমার হচ্ছে 8টা ইলেকট্রন হয়ে গেছে না? এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়েছে, অষ্টক পূরণ হয়েছে। হাইড্রোজেন 2 এর নিয়ম মেনে চলছে। হাইড্রোজেনে তো অষ্টক পূর্ণ হয় না, বাট হাইড্রোজেনে জোড়া ইলেকট্রন পূর্ণ হয়েছে, হাইড্রোজেন 2 এর নিয়ম মানছে। ওকে, ডান। এখানে সালফার ট্রাইঅক্সাইড একটু খেয়াল করো, অক্সিজেনের এখানে কয়টা আছে? 1 2 3 4, আর এইখানে আছে 4টা, মোট কয়টা হলো? এখানে 4টা, 1 2 3 4 5 6 7 8,
অষ্টক পূরণ হয়েছে, সবগুলো অক্সিজেনের অষ্টক পূরণ হয়েছে। এবার সালফারের ইলেকট্রনের দিকে তাকাও, সালফারের ইলেকট্রন কয়টা? এই অক্সিজেনেরগুলোও কিন্তু সালফারের ইলেকট্রন, শেয়ার করা ইলেকট্রন সালফারেরও অক্সিজেনেরও, ঠিক আছে। সো এখানে কয়টা আছে? 4টা। এখানে কয়টা আছে? 4টা। এখানে কয়টা আছে? 4টা। টোটাল কয়টা হলো? 4 4 4 কত? 12টা। সো সালফারের ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হইলো? 12টা। অষ্টক কি পূর্ণ হয়েছে? না। কয়টা? অষ্টক পূর্ণ হইতে হইলে শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাগে, সালফারের হয়ে গেছে 12টা ইলেকট্রন। এই ঘটনার একটা নাম আছে, এই ঘটনার নাম হচ্ছে অষ্টক সম্প্রসারণ। এই ঘটনার নাম কি? অষ্টক সম্প্রসারণ। সম্প্রসারণ মানে হচ্ছে বৃদ্ধি করা। কি বাংলাটা পড়াচ্ছি আমি। অষ্টক সম্প্রসারণ, সম্প্রসারণ মানে কি? বৃদ্ধি করা। যেহেতু অষ্টক বেড়ে গেছে, 8টা ইলেকট্রনের বেশি ইলেকট্রন আছে, এটাকে আমরা বলি হচ্ছে অষ্টক সম্প্রসারণ, ঠিক আছে। PCl3তেও দেখবা শেষ শক্তি স্তরে আমি যদি দেখাই, ক্লোরিনের 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর হচ্ছে ক্লোরিনের তাহলে হচ্ছে 8টা ইলেকট্রন হয়ে গেল, সেরকম 1 2 3 4 7, তারপর হচ্ছে ক্লোরিন 1 2 3 4 5 6 7। সো ক্লোরিনের ইলেকট্রনগুলোর দিকে তাকাইলে দেখো ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়েছে। এই যে ক্লোরিনের টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেছে ফসফরাসের সাথে শেয়ার করা ইলেকট্রন সহ। এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়ে গেছে। ফসফরাসেরও দেখো 1 2 3 4 5 6 আর এই মুক্তজোড় 8টা ইলেকট্রন হয়ে গেছে, তাই না? কিন্তু যদি হচ্ছে PCl5 গঠন করে ফেলে, ফসফরাস যদি PCl5 গঠন করে ফেলে, তখন কিন্তু 5টা ক্লোরিনের সাথে ফসফরাসের মোট, এই যে দেখো ফসফরাসের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন ও 5টা ক্লোরিনের সাথে শেয়ার করবে। সো 5টা ক্লোরিনের সাথে শেয়ার করলে তুমি দেখবা, এটা তোমাদের হোমওয়ার্ক, ফসফরাসের হচ্ছে শেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে অষ্টক সম্প্রসারণ, ঠিক আছে। এখন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিব। আরেকটা এক্সাম্পল হচ্ছে PCl5 তো গেল, BF3 বেস্ট ফ্রেন্ড ট্রি। BF মানে বেস্ট ফ্রেন্ড, আমি ভদ্র মানুষ, ভদ্র ভাষা ভাবি। সো এরপর দেখো এখন কি হয়, এখানে কি হয়, বোরনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 1টা 2টা 3টা ইলেকট্রন। এবার বোরনকে একটু ডট দিয়ে দেখায়, ঠিক আছে। না, বোরনকে ডট দিব না, কারণ ক্রস দিতে কষ্ট হয়, যেটা কম ওইটা দিব হচ্ছে ক্রস, ঠিক আছে। বোরনে শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন, 3টা ক্রস দিয়ে দেখাইছি। কার সাথে ইলেকট্রন গঠন না, বন্ধন গঠন করছে ফ্লোরিনের সাথে। ফ্লোরিনের সাথে যখন বন্ধন গঠন করছে, খেয়াল করো, ফ্লোরিনের শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন, ফ্লোরিনের শেষ শক্তি স্তরে 1 2 3 4 5 6 7, ফ্লোরিনের 1 2 3 4 5 6 7, ঠিক আছে। সো ফ্লোরিনের দেখো অষ্টক কিন্তু পূর্ণ হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা প্রত্যেকটা ফ্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে গেছে। বাট ব্রোমিনের দিকে তাকাও, এখানে 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন। অষ্টক কি পূর্ণ হয়েছে? না, অষ্টক পূর্ণ হয় নাই। মাত্র 6টা ইলেকট্রন নিয়ে ব্রোমিনকে খুশি থাকতে হচ্ছে। ব্রোমিন কেন বলতেছি, বোরনকে খুশি থাকতে হচ্ছে। আমি এখানে কয়বার ব্রোমিন বলছি? আমি কি বারবার ব্রোমিন বলছি? ব্রোমিন বললে মাফ করে দিও। বোরনকে আমার হচ্ছে কয়টা ইলেকট্রন? বোরনকে হচ্ছে 6টা ইলেকট্রন নিয়ে খুশি থাকতে হচ্ছে। সো বোরনের এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে অষ্টক সংকোচন। কি বলা হয়? অষ্টক সংকোচন। বুঝতে পারছো? সো এই জিনিসগুলা কিন্তু একটু পারতে হবে, এটা কিন্তু পারতেই হবে। পরীক্ষায় এটা আসে যে এখানে কি অষ্টকের নিয়ম মানছে বোরন? না, বোরন তাহলে কিসের নিয়ম মানছে? বোরন হচ্ছে 2-এর নিয়ম মানছে, ঠিক আছে। ওকে, এরপর পরের টপিক, খুব পছন্দের টপিক টিচারদের, ভাই আমি এইটার প্রশ্ন দেখতে দেখতে পাগল হয়ে গেছি। পানিতে দ্রবণীয়তা। এখন হচ্ছে পানিতে দ্রবণীয়তার ব্যাপারে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক, মানে হচ্ছে যে যেমন সে তার মধ্যেই দ্রবীভূত হয়। এখন এখানে তোমার যখন দ্রবণীয়তা চাইছে, পানির মধ্যেই দ্রবণীয়তা চাবে, ঠিক আছে, অন্য কিছুর মধ্যে দ্রবণীয়তা ইউজুয়ালি চায় না। সো পানির মধ্যে দ্রবণীয়তা যদি চায়, আগে আমরা পানির ব্যাপারটা একটু বুঝে নেই। দেখো পানির বন্ধনটা একটু দেখি, চলো। পানিতে কি থাকে? অক্সিজেন থাকে। অক্সিজেনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6টা ইলেকট্রন, ঠিক আছে। এখন হচ্ছে এই 6টা ইলেকট্রন ও যখন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে, এভাবে দেখালে হবে না। তোমার অক্সিজেনের ইলেকট্রন দেখাতে হবে এভাবে, 1 2 3 4 5 6, ঠিক আছে, এভাবে দেখাও। আর হাইড্রোজেনের সাথে যখন বন্ধন গঠন করছে, এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ঠিক আছে।
সো এইখানে খেয়াল করো, এই যে শেয়ার করা যে ইলেকট্রনগুলো, অক্সিজেন আর হাইড্রোজেনের যে শেয়ার করা ইলেকট্রনগুলো এখানে বন্ধন গঠন হয়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে শেয়ার করা ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন, দুইজনে সমানভাবে শেয়ার করার কথা। কিন্তু কি হয়, অক্সিজেন কার মতো? ফারদিন ভাইয়ের মতো। কি করে? আমি আর ফারদিন ভাই সমান টাকা দিয়ে মোজো কিনি, ফারদিন ভাই মোজো বেশি খেয়ে ফেলে, যেমন সেরকম অক্সিজেনও একই কাজ করে। এই শেয়ার করা ইলেকট্রনকে অক্সিজেন করে কি, নিজের দিকে বেশি টেনে রাখে, ছোচা বলে এদেরকে, হ্যাঁ, নিজের দিকে বেশি টেনে রাখে, কারণ অক্সিজেনের প্রোটন বেশি, তাই নিজের দিকে বেশি টেনে রাখে। আবার সোজা ভাষায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কী করে, নিজের দিকে টেনে রাখে। যদি নিজের দিকে বেশি টেনে রাখে তাহলে কি হবে বলো তো, অক্সিজেন নিজেরটা তো টান দিছে, হাইড্রোজেনেরটাও টান দিছে না, তাতে করে অক্সিজেন একটু ঋণাত্মক চার্জ হয়ে যে গেছে না, একটু হয়ে যাচ্ছে এরকম একটা ভাব। পুরা ইলেকট্রন টান দিয়ে কিন্তু নিয়ে যায় না, হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে চলে যায় না, কিন্তু একটু টান দিয়ে রাখছে। সো ও হচ্ছে পুরা নেগেটিভ হয়ে যায় নাই, ও কি হয়ে গেছে, অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধনের মধ্যে অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক হয়ে গেছে, আর হাইড্রোজেন কি হয়ে গেছে, আংশিকভাবে ধনাত্মক, পুরা ধনাত্মক হইতে পারে নাই, কারণ হাইড্রোজেনও পুরা ইলেকট্রন দিয়ে দেয় নাই, অক্সিজেনও পুরা ইলেকট্রন নিয়ে নেয় না, একটু নিজের দিকে বেশি টেনে রাখছে, এই আর কি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। সো এই অক্সিজেন কেমন, এই ধরনের যে মানে ধর্ম যারা দেখায় ওদেরকে আমরা বলি হচ্ছে পোলার যৌগ। কেন? যে একই যৌগের দুই মাথায় দুই রকম প্রান্ত তৈরি হয়েছে না। অক্সিজেন, এই যে দেখো, অক্সিজেনের এক প্রান্ত হচ্ছে ঋণাত্মক হয়ে গেছে, আরেক প্রান্ত কি হয়ে গেছে, ধনাত্মক হয়ে গেছে, পোল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, সো এরকম যারা পোলার যৌগ আরও যারা আছে তারাই পানিতে দ্রবীভূত হয়, অথবা যারা আয়নিক যৌগ আছে তারা পানিতে দ্রবীভূত হয়। বুঝতে পারছো? পানিতে দ্রবীভূত হবে কারা তাইলে? আয়নিক যৌগ আর পোলার যৌগ। তাইলে আসো আমরা দেখি যারা যারা দ্রবীভূত হবে তাদেরকে আমরা সবুজ দিয়ে গোল দিব, আর যারা যারা হবে না গোলাপি দিয়ে গোল দিব। হ্যাঁ, সো NaCl কেমন যৌগ? আয়নিক যৌগ। পানিতে দ্রবীভূত হবে? হ্যাঁ হবে, NaCl হবে। ডান। কিভাবে হবে পরে দেখাচ্ছি। MgCl2 কেমন? আয়নিক যৌগ, পোলার, আয়নিক আর পোলাররাই শুধুমাত্র পানিতে দ্রবীভূত হবে। MgCl2 কেমন? আয়নিক, দ্রবীভূত হবে? হবে। ডান। PCl3 কেমন? সমযোজী। পোলার না, অপোলার, রাইট? PCl3 কিন্তু সমযোজী, আবার পোলারও না, তাহলে PCl3 কি দ্রবীভূত হবে? না, হবে না, সো এটা বাদ। HCl সমযোজী কিন্তু পোলার, এইচের এই মাথায় এটা আংশিক ধনাত্মক, ক্লোরাইড হচ্ছে আংশিক ঋণাত্মক, ক্লোরিন হয়ে যায়। সো এইটাও হচ্ছে কি হবে? হবে। ঠিক আছে, HClও কি হবে? দ্রবীভূত হবে। PCl5 হবে? না, হবে না, অপোলার। KCl আয়নিক, হবে। CCl4 অপোলার, হবে না। বুঝতে পারছি? এবার হচ্ছে তোমাকে হচ্ছে ইউজুয়ালি আয়নিক যৌগ কোনো একটা দেয়, দিয়ে হচ্ছে ওর দ্রবণীয়তার কৌশল দেখাতে বলে। সো আয়নিক যৌগ যেটা আছে তোমার হচ্ছে NaCl নিয়েই আমি যদি কথা বলি, ওরা কিভাবে আছে? Na+ আর হচ্ছে Cl- আয়ন এভাবে আছে, তাই না? সো এবার আসো আমরা দেখি পানিতে গেলে ওরা কি হয়ে যায়। সো যখন হচ্ছে NaCl পানিতে গেছে, এই যে দেখো আমার সোডিয়াম আয়ন আছে, আর এই যে পানির প্রত্যেকটা অণুর চারপাশে অনেক পানির অণু। এখন দেখো পানির অণু কীভাবে আছে? অক্সিজেন, এই যে অক্সিজেন আংশিকভাবে ঋণাত্মক হয়ে আছে, হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক হয়ে আছে, তাই না? সো এই পানির অণুগুলো সোডিয়াম আয়নের দিকে কীভাবে আসবে? দেখো পানির যে ঋণাত্মক প্রান্ত সেটা কি করবে? সেইটা হচ্ছে সোডিয়ামকে আকর্ষণ করবে। দেখো অক্সিজেন কীভাবে আছে? এখানে যারা অক্সিজেন আছে তারা কিভাবে আছে? আংশিক ঋণাত্মক অবস্থায় আছে। এই অক্সিজেনগুলো সোডিয়াম প্লাস বা Na+ আয়ন কর্তৃক আকর্ষিত হবে। আকর্ষিত হয়ে কি করবে? কাছে চলে আসবে। আকর্ষিত হয়ে কি হবে? এই যে আকর্ষিত হয়ে কাছে চলে আসবে। আকর্ষিত হলে তো সবাই কাছেই আসে, সো এইভাবে কাছে চলে আসে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। এরপর আমার হচ্ছে এখানে যেটা আছে, এখানে কোন আয়ন আছে? এখানে হচ্ছে ক্লোরাইড আয়ন আছে। ক্লোরাইড আয়নের দিকে পানির কোন প্রান্ত আকর্ষিত হবে বলো তো? পানির হচ্ছে ধনাত্মক প্রান্ত আকর্ষিত হবে। তাইলে কি হবে? এই যে H+ প্রান্তগুলো ক্লোরাইড আয়নের দিকে আকর্ষিত হয়ে, H+ মানে আংশিকভাবে ঋণাত্মক যে হাইড্রোজেন প্রান্তগুলো আছে তারা হচ্ছে আকর্ষিত হয়ে ক্লোরাইড আয়নের কাছে চলে আসবে। ঠিক আছে, সো পানির এই অণুগুলো ক্লোরাইড আয়নকে নিয়ে আলাদা হয়ে যাবে, আর হচ্ছে এই আয়নগুলো হচ্ছে Na+কে নিয়ে আলাদা হয়ে চলে যাবে। দ্যাটস ইট, ইজি পিজি। এই ছবিটা এঁকে দিবা, যা মুখে বললাম এগুলো পরীক্ষার খাতায় লিখে দিবা, ফুল মার্কস পেয়ে যাবে এই কোয়েশ্চেনে। ওকে, ডান। পানিতে দ্রবণীয়তা পেরে গেছি। এরপর আরেকটা আসে বিদ্যুৎ পরিবাহিতা। খুবই সহজ, তোমাকে ইউজুয়ালি দুই টাইপের দেয়। একটা হচ্ছে ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিতা দেয়। ধাতু হিসাবে আমি এক্সাম্পল দেখছিলাম ম্যাগনেসিয়াম ছিল, অ্যালুমিনিয়াম ছিল।
সো যখন হচ্ছে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে কথা বলতে বলে তখন তোমার একটু ধাতব বন্ধন নিয়ে কথা বলতে হবে। ধাতব বন্ধন নিয়ে কথা বলবা কীভাবে, দেখো ধাতুর এই যে এগুলো সবগুলো কিন্তু ধাতুর এক একটা পরমাণু, হ্যাঁ ধাতুর এক একটা নিউক্লিয়াস, পরমাণু না নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে ইলেকট্রন। এখন দেখো ধাতব নিউক্লিয়াসের সাথে ধাতুর ইউজুয়ালি আয়নীকরণ শক্তি কম হয়। সো ধাতব নিউক্লিয়াসের সাথে শেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে ওর আকর্ষণ খুব একটা বেশি থাকে না, ঠিক আছে। সো তোমার বাসায় যদি বাসার সাথে তোমার বন্ডিং যদি ভালো না হয়, তুমি কখন কই ঘুরে বেড়াইতেছো না বেড়াইতেছো, বাসায় আসতেছো কি আসতেছো না, যার বাসায় থাকতে মন চাইতেছে থাকতেছো, কই যাচ্ছ না যাচ্ছ, তোমার বাসায় তোমার মা বাবার বিন্দু মাত্র মাথা ব্যথা হবে না সেটা নিয়ে যে এখানে পারে যাক, তাই না? কারণ তোমার বাসার সাথে তোমার সম্পর্ক তো একটা ভালো না, তোমার মা বাবার সাথে সম্পর্ক ভালো না, তোমার মা বাবা তোমাকে পাত্তা দেয় না, তুমি তোমার মা বাবাকে পাত্তা দাও না। এই ধাতুর ক্ষেত্রে একই জিনিস হয়। নিউক্লিয়াসের সাথে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণ অত একটা নাই, ওরা কেউ কাউকে অত একটা ভালোবাসে না, কেউ কাউকে অত একটা পছন্দও করে না। তো কি হয়, ইলেকট্রন নিজের ইচ্ছা মতো বের হয়ে চলে যায়, ইচ্ছা মতো চলে যায়, ঘোরাঘুরি করে। তুমি যেমন বিভিন্ন বন্ধুর বাসায় থাকতে পারবা, এক এক সময় এক এক বাসায়, নিজের বাসায় থাকো কখনো, ওই বন্ধুর বাসায় থাকো কখনো, সেই বন্ধুর বাসায় থাকো কখনো, কোনো খোঁজ নাই, তোমার মা বাবারও খোঁজ নাই, তোমারও খোঁজ নাই। সেরকম এই ইলেকট্রনগুলো করে কি, কোনো একটা নিউক্লিয়াসের চারপাশে আর ঘুরে না, ওরা হচ্ছে পুরা ধাতুর যে নিউক্লিয়াসের চারপাশে ওর মন চায় সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যে এখানে মন চায় ঘুরতেছে, ঠিক আছে। তার মানে কি করতেছে, ছোটাছুটি করতেছে। পুরো ধাতব পাতেই, পুরাটা যদি আমার একটা ধাতব পাত হয়, সেই পাতের মধ্যে ইলেকট্রনগুলো কী করতেছে, ঘোরাঘুরি করতেছে, এই নিউক্লিয়াস থেকে ওই নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াস থেকে সেই নিউক্লিয়াস, সোজা ভাষায় ঘোরাঘুরি করতেছে। এদেরকে আমরা বলি হচ্ছে বাউন্ডুলে, রাইট? তুমি যেমন, তাই না? নাকি তুমি এমন না? যাই হোক, তুমি কেমন সেটা জানাও আমাকে কমেন্টে। সো ব্যাপারটা হচ্ছে এই ইলেকট্রনগুলো যখন ঘোরাঘুরি করতেছে, এই ঘোরাঘুরি করা ইলেকট্রনকে আমরা বলি হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোই ধাতুর বিদ্যুৎ পরিবহন করে। ধাতুর পরিবাহিতা, ধাতু যে বিদ্যুৎ পরিবাহী, সেটার কারণ হচ্ছে বাউন্ডুলে ইলেকট্রনগুলো। সঞ্চরণশীল মানে হচ্ছে যারা দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। সোজা ভাষায় আমি সঞ্চরণশীল বলি না, আমি বলি হচ্ছে বাউন্ডুলে ইলেকট্রন। বাউন্ডুলে নামটা সুন্দর, একটা ভাইব আছে, রোম্যান্টিক ভাইব আছে। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি। এরপর এটা তো গেল আমার হচ্ছে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। সো এখন আমরা দেখব হচ্ছে মানে হচ্ছে যারা হচ্ছে আয়নিক যৌগ আছে ওদেরকে, আয়নিক যৌগ বা পোলার যৌগ যারা আছে ওদের বিদ্যুৎ পরিবাহিতা নিয়েও তোমাকে কথা বলতে বলে। এখন দেখো এই আয়নিক যৌগ বা পোলার যৌগ আমরা কি দেখলাম, NaCl আমি যখন পানিতে দিছি কি হয়েছে, পানি হচ্ছে Na+ নিয়ে আলাদা হয়ে গেছে, ক্লোরাইড আয়নকে নিয়ে আলাদা হয়ে গেছে। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পানিতে গেলে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। সো পানিতে এটা যদি আমার একটা পাত্র হয়, পাত্রে যদি দেখো পানি আছে, পানির রঙটা নিয়ে কথাবার্তা বলো না, পানির রং নীল হয় আমি জানি। পানিতে যদি আমি NaCl দিই, পানিতে আমি কি দিব, NaCl আমি যদি দিই, NaCl বিভক্ত হয়ে Na+ হয়ে যায় আর হচ্ছে Cl- হয়ে যায়, ঠিক আছে। এই মুক্ত আয়নগুলো পানিতে দেওয়ার পর NaCl বা HCl বা যারাই পানিতে দ্রবীভূত হয় ওরা আয়নিত হয়ে যায়। আয়নিত হয়ে কি হয়ে যায়, Na+ হয়ে যায়, Cl- হয়ে যায়। এই যে মুক্ত আয়নগুলো এটা কি করতে পারে তারপর বলো তো, এরা হচ্ছে গিয়ে পানিতে কি করতে পারে, ছোটাছুটি করতে পারে। ছোটাছুটি করার ফলে এই আয়নগুলো পানিতে বিদ্যুৎ পরিবাহিতা তৈরি করতে পারে। বুঝতে পারছো? মানে এই আয়নগুলো তখন পানিতে গেলে দ্রবীভূত হলে বিদ্যুৎ পরিবহন করতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ডান। এরপর কয়েকটা এক্সট্রা জিনিস হচ্ছে দেখাবো। মোটামুটি এই টাইপের প্রশ্নই আসে, বাট কয়েকটা এক্সট্রা জিনিস হচ্ছে একটু বলবো। সেটা হচ্ছে H2S আর H2O এই দুটার মধ্যে অবস্থার পার্থক্য তোমাকে বলতে বলে। অবস্থার পার্থক্য কেন এদের মধ্যেই বলতে বলে, কারণ হচ্ছে দেখো হাইড্রোজেন কমন, আর সালফার আর অক্সিজেন একই গ্রুপে অবস্থিত, ঠিক আছে। পর্যায় সারণীর গ্রুপ 16-এ দুইজনই অবস্থান করতেছে। সো এই দুইজনই গ্রুপ 16-এ হওয়ার পরেও এদের যে হাইড্রোজেনের সাথে যে যৌগটা, সালফারের সাথে হাইড্রোজেনের যৌগ, এটা হচ্ছে কেমন হয়, এটা হচ্ছে গিয়ে গ্যাস হয়, ঠিক আছে। আর H2O নর্মালি তোমার হচ্ছে কেমন হয়, তোমার হচ্ছে গিয়ে লিকুইড হয়, তাই না। H2O কেমন হয়, লিকুইড হয়। কেন এরকম হয়, কেন হচ্ছে গিয়ে H2O লিকুইড হচ্ছে, H2S গ্যাস হচ্ছে। লিকুইড হচ্ছে তার মানে তো বুঝতেছই, তাই না, যে আমার যদি হচ্ছে গিয়ে এটা একটা H2O বা পানির অণু হয়, এটাও যদি আরেকটা পানির অণু হয়, এদের মধ্যে যে আকর্ষণ বল, আর এটা যদি আমার একটা H2S, এটা যদি আমার একটা H2S হয়, তাহলে বলো এই H2S এর মধ্যকার আকর্ষণ বল শক্তিশালী না পানির মধ্যকার? পানির ছবিটা এত খারাপ হয়েছে, পানিটা আমি একটু সুন্দর করে আঁকতে চাই। এটা ধরো H2O,
এটা কি H2O, ঠিক আছে। এই পানির মধ্যকার আকর্ষণ বল, একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ বল শক্তিশালী হবে না H2S, এইখানে একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ বল শক্তিশালী হবে। যেহেতু পানি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, সো বুঝতেছো এটা বেশি শক্তিশালী, এই আকর্ষণটা বেশি শক্তিশালী। কিন্তু এটা কেন হয়, কেন হয়? সো মনে রেখো, H2S এর একটা অণুর সাথে আরেকটা অণুর মধ্যে যে মানে যে আকর্ষণ বলটা কাজ করে, আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। কি বল? দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু পানিতে একটা অন্য জিনিস কাজ করে। পানিতে যে জিনিসটা কাজ করে সেটা একটু আমি যদি তোমাকে দেখাই, সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা অক্সিজেন, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে আমার আরেকটা অক্সিজেন, এখানে আছে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে আছে হচ্ছে একটা হাইড্রোজেন। এখন তুমি জানো এই অক্সিজেন কেমন, আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন কেমন, আংশিক ধনাত্মক, এই অক্সিজেন কেমন, আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন কেমন, আংশিক ধনাত্মক, রাইট। এই যে অক্সিজেন আর হাইড্রোজেন, একটা আংশিক ধনাত্মক একটা আংশিক ঋণাত্মক, এদের মধ্যে একটা আকর্ষণ বল, এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয় এই আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে। এই বন্ধনটাকে বলা হয়, এই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে, কি বলি বলো তো? এই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। সো পানির অণুতে একটা অণুর সাথে আরেকটা অণুর হাইড্রোজেন বন্ধন কাজ করে, যেটা ভ্যান ডার ওয়ালস বলের চেয়ে শক্তিশালী। অ্যান্ড যেহেতু এই হাইড্রোজেন বন্ধন পানির অণুতে কাজ করে, দ্যাটস ওয়াই হচ্ছে পানির অণুতে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়। এই বন্ধনটা শক্তিশালী হয়, তাই পানি সাধারণ তাপমাত্রায় লিকুইড থাকে, আর H2S কেমন থাকে? গ্যাস থাকে, ঠিক আছে। আরেকটা আসে হচ্ছে CO2 আর SiO2 এর মধ্যে পার্থক্য, ঠিক আছে। আবার মানে অবস্থার পার্থক্য, কথা হচ্ছে আবার ভাই কেন CO2 আর SiO2 কেন? এগেইন এই দুইটাই কারো না কারো অক্সাইড, একটা কার্বনের অক্সাইড, একটা সিলিকনের অক্সাইড। বাট এই যে কার্বনের যে অক্সাইড, কার্বন আর সিলিকন একই গ্রুপে। সো কার্বন আর সিলিকন যদি একই গ্রুপে হয়, দুইটাই গ্রুপ 14-এ হয়, তাহলে কার্বনের অক্সাইড কেন গ্যাস আর সিলিকনের অক্সাইড কেন হচ্ছে তোমার লিকুইডও না, এটা হচ্ছে সলিড। সিলিকনের অক্সাইড কেন সলিড, এটা নিয়ে তোমাকে কথা বলতে বলে। এগেইন কার্বন ডাইঅক্সাইডে একটা অণুর সাথে, কার্বন ডাইঅক্সাইডে কী হয়েছে, এটা ধরো আমার কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমার CO2, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডে একটা অণুর সাথে আরেকটা অণুর মধ্যে ওই দুর্বল ভ্যান ডার ওয়ালস বলই কাজ করে। বাট SiO2-তে কী হয়? হাইড্রোজেন বন্ধন হয় না। SiO2 একটা অণুর সাথে আরেকটা অণু যুক্ত হয়ে একটা বিরাট দৈত্যাকার স্ট্রাকচার গঠন করে। সেটা কেমন একটু দেখাই দিই, পরীক্ষার খাতায় এটা এঁকে দিবা, এটা আঁকতে হবে। দেখো তোমার বইয়ে যেমন আছে সেরকমটাই আঁকবা। সিলিকনের 4টা হাত থাকে, মাথায় রাখবা। সিলিকনের কয়টা হাত? 4টা হাত। সো সিলিকনের হচ্ছে আমি 4টা হাত দিয়ে দিই, এটা কি আসতেছে? সিলিকনের হচ্ছে 1 2 3 4টা হাত থাকে। অক্সিজেনের কয়টা হাত থাকে? অক্সিজেনের হচ্ছে আমার 2টা হাত থাকে, তাই না? সো এইখানে হচ্ছে আমার অক্সিজেন, এখানে হচ্ছে আমার আরেকটা অক্সিজেন, ওকে। সো অক্সিজেনের 2টা হাত, সিলিকনের কয়টা হাত? 4টা হাত। এই অক্সিজেন কি করবে? আরেকটা সিলিকনকে ধরবে, আবার হচ্ছে এই সিলিকনের কয়টা হাত থাকবে? 4টা হাত। এই সিলিকনে এখানে অক্সিজেন থাকবে, এই অক্সিজেন কি করবে? আরেকটা সিলিকনকে ধরবে, সিলিকনের কয়টা হাত? 1 2 3 4, এইদিকেও কিন্তু হাত একটা আছে, ঠিক আছে। টোটাল কয়টা হাত? 4টা হাত, ওকে। এইবার হচ্ছে এই জায়গাটায় এখানে কি হবে? এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন ধরবে আবার সিলিকনকে, সিলিকন ধরবে আবার এখানে অক্সিজেনকে, এই অক্সিজেন ধরবে সিলিকনকে, এখানে হচ্ছে আবার ধরবে অক্সিজেনকে, অক্সিজেন ধরবে সিলিকনকে। এই হচ্ছে ঘটনা ঘটতে থাকবে, ঠিক আছে। সোজা ভাষায় একটা সিলিকনের সাথে খেয়াল করো 4 মাথায় 4টা অক্সিজেন যুক্ত থাকবে। একটা সিলিকনের সাথে 4টা অক্সিজেন যুক্ত থাকবে, আর একটা অক্সিজেনের সাথে 2টা সিলিকন যুক্ত থাকবে, ঠিক আছে। আমি যদি বাকি সব লেখাটাকে মুছে দিই তাহলে হয়তো তোমার একটু বুঝতে সুবিধা হবে। হচ্ছে মাঝখানে সিলিকন রেখে, মাঝখানে একটা সিলিকন রেখে চারপাশে 4টা অক্সিজেন দিয়ে দিবা। কী দিয়ে দিবা? চারপাশে 4টা অক্সিজেন দিবা, আবার অক্সিজেনের সাথে সিলিকনকে যুক্ত করে দিবা, আবার ওই সিলিকনের চারপাশে 4টা অক্সিজেন দিয়ে দিবা। এভাবে ছবিটা এঁকে দিবা, ঠিক আছে। পারবা না? দ্যাটস ইট। এই ছোট্ট ছবি, সহজ ছবি, আশা করি পারবা। এই ছবি কি আঁকা শেখাতে হবে? এই ছবি মুখস্থ করো। যদি আঁকা না বুঝো তাহলে ছবি কী করবা? অক্সিজেনগুলো হলুদ করে দিই, তাইলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে আবার ডাবল দাগ কেন চলে আসছে? এই তো ঘটনা,
বুঝতে পারছো? আবার ভুলে যেন অক্সিজেনের 4টা হাত দিয়ে দিও না। সো এই ছিল আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের চ্যাপ্টার 5-এ CQ গ ঘ অ্যাটলিস্ট এই এতটুকু দিয়েই কাভার হয়ে যাবে। তারপরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট সেকশানে জানাও। আমি যে কোনো সময় তোমাদের গিয়ে রিপ্লাই দিয়ে দিব। SSC পরীক্ষার আগ পর্যন্ত আমি সবসময় আছি। এটা ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর আমি শুনছি যে যারা ভিডিও শেয়ার করে না, যারা ফ্রেন্ডদেরকে মেনশন করে না, যারা ফ্রেন্ডদেরকে দেখায় না, এই ভিডিওর জ্ঞান, এই ভিডিওর শিক্ষা তাদের জীবনে কোনো কাজেই লাগে না। সো সাবধান। আল্লাহ হাফেজ।